সুপ্রিয় শিক্ষার্থী, অর্থনীতি বিষয়ক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা ও উৎপাদকের আচরণ এর বাজার ভারসাম্য ধারণা নিয়ে আমরা কথা বলবো। পাঠ পরিকল্পনা ও উপস্থাপনায় আমি এএমএম মেহেদি রায়হান, প্রভাষক অর্থনীতি, নওয়াব ফয়জুল ইউনুস সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা। আজকের আলোচনার পর আমরা যে বিষয়গুলো জানতে পারব সেগুলো হচ্ছে, প্রথমত ভারসাম্য কী, ভারসাম্যর দাম ও পরিমাণ নির্ধারণ, চাহিদা, যোগান বা দামের পরিবর্তনের ফলে ভারসাম্য বা বাজার পরিস্থিতির উপর কেমন প্রভাব পড়ে। প্রথমে দেখে নেই ভারসাম্য কাকে বলে। চাহিদা ও যোগানের সমতা বিন্দু যেখানে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয় তাকে ভারসাম্য বলে। নিচের চিত্রে খেয়াল করি, এখানে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। এখানে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী এবং যোগান রেখা ডান দিক থেকে বাম দিকে ঊর্ধ্বগামী। দেখা যাচ্ছে যে যেখানে চাহিদা এবং যোগান রেখা পরস্পর সমান বা সমান হয়েছে, যেটাকে আমরা সমতা বিন্দু বলি, এই বিন্দুতে যে দাম সেটাকে আমরা বলবো ভারসাম্য দাম, আর ভারসাম্য দামে যে পরিমাণ নির্ধারিত হয় সেটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। অর্থাৎ ভারসাম্য দামে চাহিদার পরিমাণ বা কিউডি সবসময় যোগানের পরিমাণ বা কিউএসের সমান হবে। সুতরাং আমরা বলতে পারি ভারসাম্য হচ্ছে এমন একটা সমতা বিন্দু, সেই সমতা বিন্দুতে যোগানের পরিমাণ এবং চাহিদার পরিমাণ সমান হয়, আর এই সমতা বিন্দুতে যে দাম নির্ধারিত হয় সেটাকে আমরা বলবো ভারসাম্য দাম। এরপরে বলা হচ্ছে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ। প্রথমে দেখে নিই ভারসাম্য দাম কি। যে দামে বাজারে কোনো দ্রব্যের চাহিদা ও যোগান পরস্পর সমান হয় সেটাকে আমরা বলবো ভারসাম্য দাম। ভারসাম্য পরিমাণ, ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য বাজারে ক্রয় বিক্রয় হয় তাকে বলে ভারসাম্য পরিমাণ। ভারসাম্য দাম বা পরিমাণ নির্ধারণ সংক্রান্ত প্রশ্ন দুভাবে হতে পারে। প্রথম হচ্ছে চাহিদা ও যোগান সমীকরণ থেকে আমাদেরকে বাজার ভারসাম্য বা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করতে বলা হতে পারে, অথবা চাহিদা ও যোগান সূচি থেকে আমাদের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করতে বলা হতে পারে। সুতরাং আমাদের দু ধরনের প্রশ্ন আসতে পারে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ সংক্রান্ত। একটা হচ্ছে সমীকরণ প্রদত্ত অবস্থায়, সেখান থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করতে হবে। অপরদিকে চাহিদা এবং যোগান সূচির প্রদত্ত অবস্থায়, সেখান থেকে আমাদের ভারসাম্য দাম ও পরিমাণ বের করতে হবে। খেয়াল করি, এখানে বলা হচ্ছে চাহিদা ও যোগান সমীকরণ থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করো। উদ্দীপকে দুটো সমীকরণ দেওয়া আছে, একটি হচ্ছে চাহিদা সমীকরণ আর একটি হচ্ছে যোগান সমীকরণ। চাহিদা সমীকরণ হচ্ছে কিউডি ইজ ইকুয়াল টু 24 মাইনাস থ্রাইস পি, এবং যোগান সমীকরণ হচ্ছে কিউএস ইকুয়াল টু -6 প্লাস থ্রাইস পি। এখন আমাদেরকে এই দুটো সমীকরণকে নিয়ে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ বের করতে হবে। আমাদের মনে রাখতে হবে ভারসাম্য অবস্থায় চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ পরস্পর সমান হয়। যে বিষয়টা আমরা এখানে খেয়াল করেছি যে ভারসাম্য অবস্থায় সবসময় কি হয়, চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সবসময় সমান হয়। সেই সূত্র ধরে আমরা লিখতে পারি কিউডি ইজ ইকুয়াল টু কিউএস। কিউডির মান হচ্ছে 24 মাইনাস থ্রাইস পি, কিউএসের মান হচ্ছে -6 প্লাস থ্রাইস পি। এখন এই 24 এ পাশে রেখে আমরা যদি এখানে -6কে এ পাশে নিয়ে আসি তাহলে +6 ইকুয়াল টু থ্রাইস পি প্লাস থ্রাইস পি। তাহলে আমাদের ফলাফল আসছে 30 ইকুয়াল টু 6p বা 6p ইকুয়াল টু 30। যদি পি আমরা এই পাশে রেখে দিই তাহলে 30 ডিভাইডেড বাই 6, রেজাল্ট আসলো p ইজ ইকুয়াল টু 5। এখন যে রেজাল্টটা আসলো সেটা হচ্ছে নতুন আরেকটি দাম, যেটাকে আমরা বলবো ভারসাম্য দাম, এর জন্য বলা হচ্ছে ফি প্রাইম। এখন ভারসাম্য পরিমাণ বের করার জন্য আমাদের এই ফি প্রাইম বা নতুন ভারসাম্য দামটিকে ব্যবহার করতে হবে। আমরা এই দুটো সমীকরণে এই পি এর মান বসিয়ে পাই, যেমন কিউডি ইজ ইকুয়াল টু 24 মাইনাস থ্রাইস পি
এখানে যদি আমরা পি এর মান বসাই তাহলে কিউরির মান আসবে 9, আবার যোগান সমীকরণেও যদি আমি পি এর মান বসাই তাহলে আমাদের কিউএস এর পরিমাণ আসবে 9। অর্থাৎ যে দামে এখানে 5 টাকা দামে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ পরস্পর সমান, তাহলে আমি বলতে পারি এই 5 টাকা হলো হচ্ছে একটি ভারসাম্য দাম। এই জন্যই এটি একটি ভারসাম্য দাম, কারণ এই দামে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ পরস্পর সমান হয়। অর্থাৎ এটি হচ্ছে ভারসাম্য দাম আর এটি হচ্ছে ভারসাম্য পরিমাণ। এরপরে বলা হচ্ছে চাহিদা ও যোগান সূচি থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। এখানে একটি সূচি দেওয়া আছে, চাহিদা এবং যোগান উভয় সূচি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে দ্রব্যের দাম, চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ। দ্রব্যের দামের সাথে চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক, দাম বাড়তে থাকলে চাহিদার পরিমাণ কমতে থাকে। অপরদিকে দ্রব্যের দামের সাথে যোগানের পরিমাণের ধনাত্মক সম্পর্ক, দাম বাড়তে থাকলে যোগানের পরিমাণ বাড়তে থাকে। আমরা যদি এই সূচিতে খেয়াল করি তাহলে দেখব 2 টাকা দামে চাহিদার পরিমাণ বেশি কিন্তু যোগানের পরিমাণ কম, আবার 4 টাকা দামে চাহিদার পরিমাণ কম কিন্তু যোগানের পরিমাণ বেশি। অপরদিকে 3 টাকা দামে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ পরস্পর সমান, তাহলে আমি এই 3 টাকাকে বলতে পারি ভারসাম্য দাম এবং এই 15 একককে বলতে পারি ভারসাম্য পরিমাণ। এই সূচি থেকে যদি আমি একটি চিত্র আঁকি তাহলে দেখা যাচ্ছে যে 2 টাকা দাম অবস্থায় আমার চাহিদা হচ্ছে 20 একক আর যোগান হচ্ছে 10 একক। 4 টাকা অবস্থায় চাহিদা 10 একক, যোগান হচ্ছে 20 একক। একমাত্র 3 টাকা অবস্থায় চাহিদা এবং যোগানের পরিমাণ সমান। আমরা প্রথমে দামের এগেনস্টে বা দামের বিপরীতে চাহিদা রেখা আঁকবো, আরেকবার দামের বিপরীতে যোগান রেখা আঁকবো এবং আমরা দেখতে পাবো যে 3 টাকা দামে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান। আর যে বিন্দুতে পরস্পর সমান হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভারসাম্য বিন্দু। এখানে এই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। খেয়াল করি চিত্রে ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে দাম ও পরিমাণ যথাক্রমে 3 টাকা এবং 15 একক। অর্থাৎ 3 টাকা দামে উল্লিখিত দ্রব্যের চাহিদা ও যোগান উভয়ই সমান বা 15 একক। তাই বলা যায় ভারসাম্য দাম হলো 3 টাকা এবং ভারসাম্য পরিমাণ হলো 15 একক। তাহলে আমাদের যদি এভাবে সূচি দেওয়া থাকে, প্রথমেই আমাদের যেটা করতে হবে সূচি থেকে চিত্র আঁকতে হবে এবং চিত্র আঁকলে আমরা বুঝতে পারবো যে এখানে ভারসাম্য দাম কত এবং ভারসাম্য পরিমাণ কত। এরপরে বলা হচ্ছে চাহিদার পরিবর্তনে যেখানে যোগান স্থির থাকে ভারসাম্য বা বাজার পরিস্থিতির উপর প্রভাব। অর্থাৎ চাহিদার পরিবর্তন হলে বাজারের পরিস্থিতি বা ভারসাম্যের উপর কেমন প্রভাব পড়ে, সেক্ষেত্রে যোগান যদি স্থির থাকে। এখানে একটি সূচি দেওয়া আছে, প্রথম কলামে দেওয়া আছে দাম, প্রতি কেজিতে দাম 2 টাকা, 3 টাকা, 4 টাকা, চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ। এখন ঘ প্রশ্নে যে সম্ভাব্য প্রশ্নগুলো হতে পারে সেগুলো হচ্ছে উদ্দীপকে উল্লিখিত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে চিত্রসহ বিশ্লেষণ করো। বা যোগান স্থির থেকে চাহিদার পরিমাণ দ্বিগুণ হলে বাজার পরিস্থিতির উপর কেমন প্রভাব পড়বে। বা দাম স্থির থাকা অবস্থায় যদি ভোক্তার আয় বৃদ্ধি পায় তবে চাহিদা রেখার কী ধরনের পরিবর্তন হবে। একটা বিষয় খেয়াল করি, এখানে বলা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পেলে। আমরা একটু চিন্তা করে দেখব, জনসংখ্যা বৃদ্ধি পেলে চাহিদার পরিবর্তন হয়, অর্থাৎ চাহিদা বাড়ে। অর্থাৎ ভারসাম্যের উপর চাহিদার পরিবর্তনটাই এখানে চাওয়া হয়েছে। আবার এখানে বলা হচ্ছে চাহিদার পরিমাণ দ্বিগুণ হলে, অর্থাৎ চাহিদার পরিবর্তন। তৃতীয় প্রশ্নে বলা হচ্ছে দাম স্থির থাকা অবস্থায় যদি ভোক্তার আয় বৃদ্ধি পায়। তাহলে দাম স্থির থাকা অবস্থায় যদি ভোক্তার আয় বৃদ্ধি পায় তাহলে অবশ্যই চাহিদার পরিবর্তন হবে, চাহিদা বৃদ্ধি পাবে। আর চাহিদা বৃদ্ধি পেলেই বাজার ভারসাম্যের উপর এর একটি প্রভাব থাকবেই। এখানে একটি চাহিদা সূচি দেওয়া আছে, প্রথমে দাম প্রতি কেজি, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ। আমরা একটু খেয়াল করি, এই কলামে যে দাম এবং চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ উদ্দীপকে সরাসরি দেওয়া আছে,
কিন্তু উদ্দীপকে এই নতুন চাহিদার পরিমাণটা দেওয়া ছিল না, বা উদ্দীপকে শুধু একটা চাহিদার কলামই ছিল। আমরা প্রশ্নের আলোকে যেখানে বলা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পেলে বা চাহিদার পরিমাণ দ্বিগুণ হলে বা ভোক্তার আয় বৃদ্ধি পেলে, সেক্ষেত্রে নতুন আর একটি কলাম হবে যে নতুন চাহিদার পরিমাণ। কারণ যেটাই হোক, ফলাফল হিসেবে আমরা বলতে পারি চাহিদার পরিমাণ বৃদ্ধি পেল। এখন চাহিদার পরিমাণ আগে ছিল 20 একক, বৃদ্ধি পেয়ে হলো 40 একক। আগে ছিল 15 একক, বৃদ্ধি পেয়ে হলো 30 একক। আগে ছিল 10 একক, বৃদ্ধি পেয়ে হলো 20 একক। সেখানে যোগানের পরিমাণ স্থির, অর্থাৎ চাহিদার দুটি কলাম হলো, যোগানে রয়েছে একটি কলাম। যদি আমি এই সূচি থেকে যদি চিত্র আঁকি, তাহলে প্রথমে আমাদের এই কলামটা বিবেচনা না করে এই দামের প্রেক্ষিতে প্রথমে চাহিদা রেখা আঁকতে হবে। দেখা যাচ্ছে 2 টাকা দাম অবস্থায় চাহিদার পরিমাণ ছিল 20 একক, 3 টাকা দাম অবস্থায় চাহিদার পরিমাণ 15 একক, 4 টাকা দাম অবস্থায় চাহিদার পরিমাণ 10 একক। তাহলে এই 3টি বিন্দুকে আমরা যোগ করে আমরা চাহিদা রেখা পেলাম। অপরপক্ষে 2 টাকা দাম অবস্থায় যোগানের পরিমাণ ছিল 10 একক, 3 টাকা অবস্থায় যোগানের পরিমাণ 15 একক, 4 টাকা অবস্থায় যোগানের পরিমাণ 20 একক। তাহলে এই একটি, দুটি, 3টি বিন্দুর যোগ করে আমরা যোগান রেখা পাই। তাহলে দেখা যাচ্ছে যে চাহিদা রেখা এবং যোগান রেখা E1 বিন্দুতে পরস্পর সমান হয়। তাহলে E1 বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। আবার জনসংখ্যা বৃদ্ধি অথবা চাহিদা দ্বিগুণ হওয়া অথবা ভোক্তার আয় বাড়ার কারণে যখন নতুন চাহিদার সূচি আমরা পেলাম, সেক্ষেত্রে আরেকটি রেখা হবে। খেয়াল করি, 2 টাকা দামের চাহিদার পরিমাণ হচ্ছে 40 একক, 2 টাকা দামের চাহিদার পরিমাণ 40 একক, 3 টাকা দামে 30 একক। দেখো, 3 টাকা দামে 30 একক, আবার 4 টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে 20 একক। তাহলে এই 3টি বিন্দু যোগ করে আমি আরেকটি চাহিদা রেখা পাই, সেটা হচ্ছে নতুন চাহিদা রেখা। নতুন চাহিদা রেখা পুরাতন যোগান রেখাকে E2 বিন্দুতে ছেদ করে। তাহলে এখানেও একটি ভারসাম্য হচ্ছে। তাহলে আগের ভারসাম্য থেকে পরিবর্তিত হয়ে নতুন আরেকটি ভারসাম্য হলো। কেন ভারসাম্য হলো? ভারসাম্যের কেন পরিবর্তন হলো? কারণ জনসংখ্যা বৃদ্ধি পেল, এই কারণে ভারসাম্যের পরিবর্তন হলো। চাহিদার পরিমাণ দ্বিগুণ হওয়াতে ভারসাম্যের পরিবর্তন হলো, বা দাম স্থির থাকা অবস্থায় ভোক্তার আয় বৃদ্ধির কারণে ভারসাম্যের পরিবর্তন হলো। তাহলে চিত্রটি হচ্ছে ভারসাম্যের উপর চাহিদা বৃদ্ধিজনিত প্রভাব। অর্থাৎ ভারসাম্য অবস্থায় যদি চাহিদা বৃদ্ধি পায়, তাহলে চাহিদা রেখা কি হবে? ডান দিকে ঊর্ধ্বগামী হবে। এরপরে বলা হচ্ছে যোগানের পরিবর্তনে, যেখানে চাহিদার পরিমাণ স্থির, ভারসাম্য বা বাজার পরিস্থিতির উপর কেমন প্রভাব পড়বে। ঠিক বিপরীত আগের উদাহরণে আমরা দেখেছিলাম যে যোগানকে স্থির রেখে চাহিদার পরিমাণ বাড়ছে, আর এখানে দেখব চাহিদার পরিমাণ স্থির থেকে যোগানের পরিমাণ বাড়ছে। বলা হচ্ছে উদ্দীপকে প্রতিটি দাম স্তরে চাহিদা অপরিবর্তিত অবস্থায় যোগানের পরিমাণ দ্বিগুণ হলে ভারসাম্য অবস্থার কী পরিবর্তন হবে। বা প্রশ্নটা এভাবেও আসতে পারে, ভারসাম্য অবস্থায় যোগান বৃদ্ধি পেয়ে 20 একক হলে দাম ও পরিমাণে কী পরিবর্তন হবে। প্রথমে খেয়াল করি, এই যে উদ্দীপকের দাম, উদ্দীপকে চাহিদার পরিমাণ এবং উদ্দীপকে যোগানের পরিমাণ, উদ্দীপকে এই কলাম ছিল না বা উদ্দীপকে এই কলাম নেই। তাহলে প্রশ্ন অনুসারে আমাদের নতুন একটি কলাম তৈরি করতে হবে, যেখানে যোগানের পরিমাণ বাড়বে। কী হারে বাড়বে? দ্বিগুণ হারে বাড়বে। যোগানের যা ছিল সেগুলো দ্বিগুণ হয়ে যাবে। 10 হয়ে যাবে 10, হয়ে যাবে 20, 15 হয়ে যাবে 30, 20 হয়ে যাবে 40। তাহলে আমি একটি নতুন যোগান রেখা পেলাম। এখানে খেয়াল করি, আবার বলা হচ্ছে ভারসাম্য অবস্থার যোগান বৃদ্ধি পেয়ে। এখানে খেয়াল করি, প্রাথমিক অবস্থা মানে ভারসাম্যের দাম ছিল 3 টাকা, ভারসাম্য পরিমাণ ছিল 15 একক। এই ভারসাম্য পরিমাণ 15 একক থেকে যখন ভারসাম্য বৃদ্ধি পেয়ে পরিমাণ বৃদ্ধি পেয়ে 20 একক হলো, তখন দেখা যাচ্ছে আমার দামও বৃদ্ধি পেল এবং পরিমাণও বৃদ্ধি পেল। এটাই বলা হচ্ছে। আমরা যদি এই সূচি থেকে যদি একটি চিত্র অঙ্কন করি, ভারসাম্য চিত্র অঙ্কন করি, তাহলে দেখব যে প্রথমে আমরা একটা চাহিদা রেখা পাবো, এরপরে আমরা একটা যোগান রেখা পাবো। 3 টাকা দামে আমাদের ভারসাম্যর পরিমাণ হচ্ছে 15 একক। E1 বিন্দুতে ভারসাম্য, আবার চাহিদার
পরিমাণ স্থির থেকে যোগানের পরিমাণ বাড়াতে প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রাথমিক ভারসাম্য অর্জিত হয়েছিল E1 বিন্দুতে। আবার নতুন যোগান রেখা বা নতুন যোগান হওয়াতে আমাদের ভারসাম্য E1 থেকে চলে আসলো E2-তে, যেখানে আমরা একটু সূচিতে খেয়াল করি। আমরা E1 বিন্দুতে ভারসাম্য পেয়েছিলাম এই দাম, চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ, এই তথ্যগুলো ব্যবহার করে। আবার আমরা যখন নতুন যোগান রেখা আঁকলাম, তখন আমরা এই নতুন যোগান রেখা আঁকার প্রেক্ষিতে আমরা নতুন ভারসাম্য পেলাম E2 বিন্দুতে। তাহলে আমরা বলতে পারি যে বলা হচ্ছে চাহিদা অপরিবর্তিত অবস্থায় যোগানের পরিমাণ দ্বিগুণ হলে ভারসাম্য অবস্থার কী পরিবর্তন হবে, এটা ছিল প্রশ্ন। তাহলে আমাদের উত্তর হবে চাহিদার অপরিবর্তিত অবস্থায় নতুন যোগানের সৃষ্টি হলে তাহলে ভারসাম্যের ক্ষেত্রে যে পরিবর্তন হবে, নতুন ভারসাম্য বিন্দু সৃষ্টি হবে। সেখানে আগের যে ভারসাম্য দাম, সে ভারসাম্য দামের চেয়ে দাম কমে যাবে এবং আগের যে ভারসাম্য পরিমাণ, সে পরিমাণের চেয়ে ভারসাম্য পরিমাণ বেড়ে যাবে। এটি হচ্ছে প্রভাব। অর্থাৎ চাহিদা রেখা স্থির থাকা অবস্থায় যোগান যদি আগের তুলনায় বৃদ্ধি পায়, তাহলে ভারসাম্য দাম কমে এবং ভারসাম্য পরিমাণ বাড়ে। এরপর বলা হচ্ছে দামের পরিবর্তনে ভারসাম্যের উপর প্রভাব। এখানে একটি চাহিদা অপেক্ষক দেওয়া আছে। চাহিদা অপেক্ষকটি হচ্ছে QD -70 প্লাস থ্রাইস P ইকুয়াল টু 0 এবং একটি যোগান অপেক্ষক দেওয়া আছে, সেটি হচ্ছে 2P -30 QS ইকুয়াল টু 0। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দ্রব্যের দাম, এখানে যদি আমি এই P বা দ্রব্যের দাম যদি 25 টাকা বসাই, তাহলে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে এই সমস্যার সমাধানের জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, ভারসাম্য দাম ও পরিমাণ বের করে নিতে হবে। অর্থাৎ এই দুটো সমীকরণ ব্যবহার করে আমাদেরকে ভারসাম্য দাম বের করতে হবে এবং ভারসাম্য দাম থেকে 25 যদি বেশি হয় তাহলে এক ধরনের প্রভাব হবে। ভারসাম্য দামের চেয়ে যদি 25 টাকা কম হয় বা 25 টাকা যে দাম সেটা যদি কমে, তাহলে ভারসাম্যের উপর এক ধরনের প্রভাব পড়বে। তাহলে এক্ষেত্রে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ করাটা খুবই অত্যাবশ্যকীয় বিষয়। এখানে দেওয়া আছে চাহিদা অপেক্ষক QD -70 প্লাস থ্রাইস P ইজ ইকুয়াল টু 0, বা এটাকে আমরা লিখতে পারি QD ইকুয়াল টু 70 মাইনাস এদিকে আসলে প্লাস, এখানে প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে এটা হচ্ছে একটি আমাদের চাহিদা সমীকরণ, চাহিদা অপেক্ষক। অপরদিকে যোগান অপেক্ষক হচ্ছে 2P -30 মাইনাস QS ইকুয়াল টু 0, যেটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি 2P -30 ইকুয়াল টু QS, বা যদি আমি সমীকরণ পর্যায়ে লিখি তাহলে হবে QS ইকুয়াল টু -30 প্লাস 2P। তাহলে আমি দুটো সমীকরণ পেলাম, অপেক্ষক থেকে দুটো সমীকরণ পেলাম। এটি হচ্ছে চাহিদা সমীকরণ আর একটি যোগান সমীকরণ। আর আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সবসময় সমান হয়। আমরা QDর মান পেয়েছিলাম 70 মাইনাস থ্রাইস P, QS এর মান হচ্ছে 30 প্লাস 2P। তাহলে 70 রেখে এই প্লাস 30 এখানে প্রিয় শিক্ষার্থী, এখানে QS ইকুয়াল টু -30 প্লাস 2P, তাহলে এখানে -30 এই পাশে চলে আসলে +30 ইকুয়াল টু 2P, আর এই অংশের -30P এখানে চলে আসলে +30P। তাহলে আমরা পেলাম 100 ইকুয়াল টু 5P বা 5P ইকুয়াল টু 100, বা আমি যদি P এর পাশে রেখে 100কে 5 দিয়ে ভাগ করি তাহলে P ইকুয়াল টু 20। তাহলে আমরা ভারসাম্যের দাম পেলাম 20। তো আমাদের উদ্দেশ্য কী ছিল? প্রথমে ভারসাম্যের দাম বের করা এবং ভারসাম্য পরিমাণ বের করা। এরপর আমরা যখন এই ভারসাম্য মানটি যখন আমরা চাহিদা সমীকরণে বসাই দেবো অথবা যোগান সমীকরণে বসাই দেবো, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাহলে আমরা যদি এখানে P এর মান 20 বসাই, তাহলে আমরা QD পাবো 10, আর P এর মান যদি আমি QS বা যোগান সমীকরণে যদি P এর মান 20 বসাই, তাহলে আমরা যোগানের পরিমাণ পাবো 10। তাহলে দেখা যাচ্ছে যে 20 একটি ভারসাম্য দাম, যে ভারসাম্য দামে চাহিদা এবং যোগানের পরিমাণ পরস্পর সমান। তাহলে আমি এখানে যদি চিত্রে আঁকি তাহলে দেখা যাচ্ছে 20 হচ্ছে ভারসাম্য দাম আর 10 হচ্ছে ভারসাম্য
পরিমাণ, যেখানে চাহিদার পরিমাণ আর যোগানের পরিমাণ পরস্পর সমান, আর এই সমতা বিন্দুটাকে আমরা বলবো ভারসাম্য বিন্দু। এখন আমাদের প্রশ্নে বলা ছিল উদ্দীপকের দাম যদি 25 টাকা হয় তাহলে ভারসাম্য দাম হচ্ছে 20 টাকা, আর এখানে বলা হচ্ছে যদি 25 টাকা হয়, অর্থাৎ ভারসাম্য দামের চেয়ে যদি দাম বেশি হয় তাহলে ভারসাম্যের উপর কেমন প্রভাব পড়বে। তাহলে দাম যদি 25 টাকা হয় তাহলে পরিমাণ কেমন হবে খেয়াল করি। কিউডি ইকুয়াল টু 70 মাইনাস থ্রাইস, পি এর মান যদি 25 বসাই তাহলে কিউডির মান আসে -5। আবার পি এর মান যদি 25 হয় কিউএস এর মান হচ্ছে 20, অর্থাৎ 25 টাকা এটা কখনোই ভারসাম্য দাম না, কারণ এই দামে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ কখনোই সমান হয় না। এখন যদি আমি এই 25 টাকা দামটাকে বা আগের ভারসাম্যের সাথে, আগের ভারসাম্য দাম ছিল 20 টাকা, ভারসাম্য পরিমাণ ছিল 10 একক। এখন ওই ভারসাম্যের চিত্রে যদি আমি 25 টাকা বৃদ্ধি পাওয়ার ঘটনাটি বা প্রভাবটি ব্যাখ্যা করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে 25 টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে -5, যেটা ঋণাত্মক মান। আর চাহিদা প্রকৃত অর্থে কখনোই চাহিদা ঋণাত্মক হয় না, চাহিদা শূন্য হতে পারে কিন্তু চাহিদা কখনো ঋণাত্মক হয় না। এখানে চাহিদার পরিমাণ হচ্ছে 0, অর্থাৎ 25 টাকা দামে চাহিদার পরিমাণ 0, কিন্তু 25 টাকা দামের যোগানের পরিমাণ হচ্ছে 20 একক, অর্থাৎ 20 টাকায় চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হলেও 25 টাকায় চাহিদা এবং যোগানের পরিমাণ সমান না, যে 25 টাকায় চাহিদার পরিমাণ 0, যোগানের পরিমাণ 20, অর্থাৎ 20 টাকায় ভারসাম্য অর্জিত হলেও 25 টাকায় কোনো ধরনের ভারসাম্য অর্জিত হয় না। তো আমরা এভাবে বলতে পারি পি ইকুয়াল টু 25 হলে বাজারে বিবেচ্য দ্রব্যটির চাহিদার চেয়ে যোগান বেশি হয়, যেখানে চাহিদা 0, যোগান 20। এক্ষেত্রে যোগানের পরিমাণ হয় 20 একক এবং চাহিদার পরিমাণ হয় -5 একক, অর্থাৎ চাহিদা 0, কারণ চাহিদা কখনো ঋণাত্মক হতে পারে না। অতএব বাজারে 20 একক যোগান সম্পূর্ণ উদ্বৃত্ত, যেখানে কোনো চাহিদা নেই। এই অবস্থায় বিবেচ্য দ্রব্যটি ক্রয় বিক্রয় বন্ধ থাকবে। আমরা জানি যে কোনো একটা পণ্যের ক্রয় বিক্রয় তখনই সংগঠিত হয় যখন যোগানের পাশাপাশি এর চাহিদা থাকে, চাহিদা না থাকলে এটার ক্রয় বিক্রয় হবে না। পরিশেষে বলা যায় বিবেচ্য দ্রব্যটির দাম 25 টাকা হলে বাজারে ভারসাম্যহীনতা দেখা দিবে, অর্থাৎ ভারসাম্য দামের চেয়ে যদি দাম বেড়ে যায় তখন ভারসাম্য নষ্ট হয়ে যাবে, সেখানে ক্রয় বিক্রয় সংগঠিত হবে না। এরপরে আরেকটি প্রশ্ন বা পর্যালোচনা। এখানে একটি সূচি দেওয়া আছে, দাম, চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ। বলা হচ্ছে 1 টাকা ও 3 টাকা দামে বাজার ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে। আমরা সূচির দিকে খেয়াল করলে বুঝতে পারবো দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ তখন 30 একক, যোগানের পরিমাণ 10 একক, অর্থাৎ 1 টাকা দামের চাহিদা বেশি হলেও যোগানের পরিমাণ কম। এখানে যোগান কম বা যোগানের ঘাটতি রয়েছে, আর 2 টাকা দামে দেখা যাচ্ছে যে চাহিদা এবং যোগানের পরিমাণ পরস্পর সমান। সুতরাং আমরা 2 টাকাকে বলতে পারি ভারসাম্য দাম এবং 20 একককে বলতে পারি ভারসাম্য পরিমাণ। আবার 3 টাকা দামে দেখা যাচ্ছে যে চাহিদার পরিমাণ 10 একক, যোগানের পরিমাণ 30 একক, অর্থাৎ 3 টাকা দামে চাহিদা কম হলেও যোগানের কি রয়েছে, উদ্বৃত্ত রয়েছে। এখন এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে ভারসাম্য দাম এবং পরিমাণ বের করতে হবে। তাহলে এই চিত্রে আমরা দেখি, অলরেডি এখানে সূচিতে দেখলে আমরা বুঝতে পারবো যে 2 টাকায় হচ্ছে ভারসাম্য দাম, কারণ এই দামে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ পরস্পর সমান। এটাকে যদি আমরা চিত্রের রূপ দিই তাহলে দেখব যে প্রথমেই দামের বিপরীতে চাহিদার রেখা এঁকে নিই। 1 টাকা অবস্থায় চাহিদার পরিমাণ ছিল 30 একক, 2 টাকা অবস্থায় চাহিদার পরিমাণ ছিল 20 একক, 3 টাকা অবস্থায় চাহিদার পরিমাণ হচ্ছে 10 একক। তাহলে এই 3টি বিন্দুকে যোগ করে আমরা চাহিদা রেখা পাই। অপরদিকে 1 টাকা অবস্থায় যোগানের পরিমাণ ছিল 10 একক, 2 টাকা অবস্থায় যোগানের পরিমাণ 20 একক, 3 টাকা অবস্থায় যোগানের পরিমাণ হচ্ছে 30 একক। এই বিন্দু 3টিকে যোগ করে আমরা যোগান রেখা পাই। দেখা যাচ্ছে যে 2 টাকা দামে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ পরস্পর সমান, সুতরাং এটাকে আমরা বলতে পারি ভারসাম্য দাম, অর্থাৎ যে দামে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ পরস্পর সমান। অপরদিকে ভারসাম্য দামে যেই পরিমাণ নির্ধারিত হয় সেটা হচ্ছে ভারসাম্য পরিমাণ।
কিন্তু প্রশ্ন হচ্ছে 1 টাকা ও 3 টাকা দামে কেমন প্রভাব পড়ছে বাজার ভারসাম্যের উপর। এটা হচ্ছে বাজার ভারসাম্য। তাহলে দাম এবং এইটা হচ্ছে বাজার ভারসাম্যের ক্ষেত্রে ভারসাম্যর দাম, এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। কারণ এমন যদি হয় দাম 2 টাকা নির্ধারিত না হয়ে যদি 1 টাকা নির্ধারিত হয়, সেখানে আর ভারসাম্য থাকবে না। এটাই হচ্ছে ভারসাম্যের ওপর প্রভাব। কেন থাকবে না? কেন ভারসাম্য অর্জিত হবে না? এখানে ভারসাম্য এই জন্যই অর্জিত হবে না, কারণ ভারসাম্য অর্জিত হওয়ার শর্ত হচ্ছে চাহিদা এবং যোগান পরস্পর সমান হতে হবে। কিন্তু 1 টাকার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাহিদা বেশি, যোগান কম, বা চাহিদা বেশি, যোগান কম, যেটাকে আমরা বলবো ঘাটতি। বা এখানে ঘাটতি আছে বলে ভারসাম্য অর্জিত হচ্ছে না। কিসের ঘাটতি? যোগানের ঘাটতি। আবার এখানে যাচ্ছে এই 3 টাকা দামে, খেয়াল করি 3 টাকা দামে বাজারের ওপর কি প্রভাব পড়ছে। 3 টাকা দামে চাহিদার তুলনায় যোগান বেশি। এখানে যোগান বেশি বলে উদ্বৃত্ত, অর্থাৎ 3 টাকা দামে যোগানের পণ্যের উদ্বৃত্ত থাকে, চাহিদা কম থাকে। আর 1 টাকা দামে চাহিদা বেশি থাকে, যোগান কম থাকে বলে ঘাটতি থাকে। এই কারণে 1 টাকা দামে এবং 3 টাকা দামে কোনো ধরনের বাজার ভারসাম্য অর্জিত হবে না এবং বাজার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে 1 টাকা ও 3 টাকা দামে বাজার ভারসাম্যের ওপর প্রভাব। আমরা বিগত সালের বোর্ড এবং কলেজের প্রশ্ন আলোচনা করতে পারি। ঢাকা বোর্ড 2019-এ বলা হচ্ছে কিউডি ইকুয়াল টু 24 মাইনাস থ্রাইস পি, এটা একটি সমীকরণ। আবার বলা হচ্ছে কিউএস ইকুয়াল টু -6 প্লাস থ্রাইস পি, যথাক্রমে কলমের চাহিদা ও যোগান অপেক্ষক। এটি হচ্ছে চাহিদা অপেক্ষক এবং এটি হচ্ছে যোগান অপেক্ষক। উদ্দীপক হতে কলমের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা। সরকার কলমের দাম 4 টাকা নির্ধারণ করে দিলে চিত্রে কলমের চাহিদা ও যোগান পরিস্থিতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা আমরা এখানে দেখি। বলা হচ্ছে গতে বলা হচ্ছে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ করো। ঘতে বলা হচ্ছে কলমের ভারসাম্য দাম যাই হোক, সেখানে যদি কলমের দাম 4 টাকা নির্ধারণ করে দেয়, সেক্ষেত্রে বাজার পরিস্থিতি বা চাহিদা এবং যোগান পরিস্থিতি বিশ্লেষণ করো। আমরা একটা বিষয় খেয়াল করি, আমরা যখন গ প্রশ্নের উত্তর দিই, যে কোনো সৃজনশীলের গ এবং ঘ উত্তর দিই, আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমরা জানি আমাদের যে কোনো একটা সৃজনশীল প্রশ্নের 3টা অংশ থাকে, সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন বা প্রয়োগমূলক প্রশ্ন, বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। ঘটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এবং গটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। কিন্তু গ লিখতে গেলেও আমাদেরকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক অংশ এখানে আনতে হবে। যেমন আমি যদি একটা গ প্রশ্নের উত্তর দিই, প্রথম যে অংশটা লিখব সেটা হতে হবে জ্ঞানমূলক। যেমন উদ্দীপকে প্রদত্ত কলমের চাহিদা কিউডি ইজ ইকুয়াল টু 24 মাইনাস থ্রাইস পি এবং যোগান হচ্ছে কিউএস ইকুয়াল টু -6 প্লাস থ্রাইস পি। সমীকরণের ভিত্তিতে নিচে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা হলো। অর্থাৎ ভারসাম্য দাম ও পরিমাণ কিসের ভিত্তিতে নির্ণয় করবো, সেটা হচ্ছে একটা জ্ঞানমূলক অংশ। অপরপক্ষ হচ্ছে অনুধাবনমূলক, বাজার ভারসাম্য অবস্থায় চাহিদা ও যোগান পরস্পর সমান, এটা হচ্ছে অনুধাবনমূলক অংশ। অর্থাৎ তুমি গয়ের অ্যান্সার যদি দিতে চাও, তাহলে তোমাকে প্রথম অংশ জ্ঞানমূলক, পরে অনুধাবনমূলক, পরে প্রয়োগমূলক অংশ দিতে হবে। আবার যদি ঘয়ের উত্তর দিতে চাও, প্রথমে জ্ঞানমূলক, পরে অনুধাবনমূলক, এরপরে প্রয়োগমূলক, এরপরে উচ্চতর দক্ষতামূলক অংশ দিতে হবে। কারণ এখানে 3টা অংশের জন্য তুমি 3 মার্কস পাবে এবং এখানে 4টা অংশের জন্য তুমি 4 মার্কস পাবে। ঠিক আছে। এখন দেখা যাচ্ছে আমাদের প্রশ্ন ছিল ভারসাম্য দাম কিভাবে নির্ধারিত হয়। তোমরা অলরেডি জানো কিভাবে আমরা চাহিদা এবং যোগান সমীকরণ প্রদত্ত অবস্থায় কিউডি ইজ ইকুয়াল টু কিউএস লিখে ভারসাম্য দাম পাই এবং দুটো সমীকরণে ভারসাম্য দামের মান বসে ভারসাম্য পরিমাণ পাই। আবার এখানে দেখা যাচ্ছে তাহলে এখানে ভারসাম্য দাম হচ্ছে 5 টাকা, তাহলে 5 টাকার চেয়ে যদি কম দাম নির্ধারণ করি তাহলে এখানে ঘাটতি হবে। ঘাটতি বলতে যোগানের ঘাটতি, যোগান কম, চাহিদা বেশি। অর্থাৎ 5 টাকা হলে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয়, কিন্তু 4 টাকা হলে চাহিদা এবং যোগানের পরিমাণ পরস্পর সমান হয় না, চাহিদা বেশি হয়, যোগান কম হয়। আমরা এর আগে যে প্রশ্নগুলো আলোচনা করেছি এর প্রেক্ষিতে প্রশ্নগুলো এই উত্তরটা একটু যাচাই করার চেষ্টা করবে। এরপরে বলা হচ্ছে যশোর বোর্ডের প্রশ্নটা আমরা একটু আলোচনা করে নিই। প্রদত্ত সমীকরণের ভিত্তিতে উত্তর দাও। সমীকরণটি হচ্ছে কিউডি ইজ ইকুয়াল টু 20 - 4p এবং যোগান সমীকরণ হচ্ছে কিউএস ইকুয়াল টু
-4 + 4p। তাহলে উদ্দীপকের সমীকরণ দুটি থেকে ভারসাম্য দাম আমরা পরিমাণ নির্ধারণ করতে পারবো। QD = QS লিখে P এর মান, প্রিয় শিক্ষার্থী এখানে বলা হচ্ছে উদ্দীপকের সমীকরণ দুটি থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করো। এটা আমরা পারবো, অলরেডি আলোচনা করা হয়েছে। এরপরে বলা হচ্ছে দাম 2 টাকা ও 4 টাকা হলে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে। দেখি নেই, প্রথমে জ্ঞানমূলক অংশ লিখতে হবে। লাল কালিতে যেগুলো দেখা শিরোনাম দেওয়া হচ্ছে তোমাদের এভাবে লেখার দরকার নেই, জাস্ট এই অংশগুলো এভাবে লিখলেই হবে, যে জ্ঞানমূলক কথাটা লেখার দরকার নেই, জাস্ট এই কালো অংশগুলো লিখলেই হবে। জ্ঞানমূলক অংশে লিখবা যে উদ্দীপকের প্রশ্ন অনুযায়ী দাম 2 টাকা হলে বাজারে দ্রব্যের ঘাটতি এবং 4 টাকা হলে দ্রব্যের উৎপত্তি দেখা দিবে, তথা বাজারে ভারসাম্য বিঘ্নিত হবে। আর অনুধাবনমূলক অংশ লিখতে হবে বাজারে কোনো দ্রব্যের নির্দিষ্ট দামে চাহিদার চেয়ে যোগান কম হলে ঘাটতি এবং চাহিদার চেয়ে যোগান বেশি হলে উদ্বৃত্ত দেখা দেয়। প্রয়োগমূলক অংশে প্রথমে আমাদের যেটা করতে হবে, সমীকরণ দুটো ব্যবহার করে আমাদের ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ বের করতে হবে। তাহলে সমীকরণ দুটো ব্যবহার করে আমরা পাই QD = QS 20 - 4p = -4 + 4p। তাহলে -4p -4p পক্ষান্তর করে আমরা পাই -4 - 20 বা -8p = -24, আর p এর মান আসে 3। p এর মান যখন আমরা QD অথবা QS যে কোনো একটা সমীকরণ পাবো, তাহলে এই 8 হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাহলে ভারসাম্য দাম হচ্ছে 3 টাকা, ভারসাম্য পরিমাণ হচ্ছে 8 একক। এখন প্রশ্ন অনুযায়ী ভারসাম্য দাম হচ্ছে 3 টাকা এবং প্রশ্ন অনুযায়ী যদি দাম 2 টাকা হয় তাহলে সেখানে কেমন প্রভাব পড়বে। তখন আমরা চাহিদার সমীকরণগুলোর উপর আবার নতুন করে P এর মান বসাতে হবে। সেক্ষেত্রে P এর মান হবে 2। তাহলে চাহিদার সমীকরণের উপর যদি চাহিদার সমীকরণ যদি আমি P এর মান 2 বসাই, সেক্ষেত্রে চাহিদার পরিমাণ হয় 12 একক, এবং যোগান সমীকরণে যদি P এর মান 2 বসাই, সেক্ষেত্রে যোগানের পরিমাণ হচ্ছে 4 একক। অর্থাৎ 2 টাকা দামে কোনো ভারসাম্য অর্জিত হয় না, কারণ 2 টাকা দামে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ আলাদা আলাদা হয়। খেয়াল করি, আবার বলা হচ্ছে 4 টাকা হলে কেমন হবে। তাহলে 4 টাকা হলেও দেখা যাচ্ছে চাহিদার পরিমাণ হয় 4 একক এবং যোগানের পরিমাণ হচ্ছে 12 একক। আমরা নিচের চিত্রটা খেয়াল করি, 3 টাকা দামে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ দুটোই 8 একক, সুতরাং এটি একটি ভারসাম্য পরিমাণ। অপরপক্ষে দাম যদি 2 টাকা হয়, দাম 2 টাকা হলে চাহিদার পরিমাণ হয় 12 একক, 2 টাকা হলে চাহিদার পরিমাণ হচ্ছে 12 একক এবং যোগানের পরিমাণ হচ্ছে 12 একক, যোগানের পরিমাণ হচ্ছে 4 একক। এর আমরা চিত্র দেখি, যোগানের পরিমাণ হচ্ছে 4 একক এবং চাহিদার পরিমাণ হচ্ছে 12 একক, অর্থাৎ চাহিদা বেশি, যোগান কম, বা সেখানে ঘাটতি রয়েছে। অপরপক্ষে 4 টাকা দামে চাহিদা কম কিন্তু যোগান বেশি, সেখানে যোগানের উদ্বৃত্ত রয়েছে। অর্থাৎ 3 টাকা দামে ভারসাম্য অর্জিত হলেও 2 টাকা দামে বা 4 টাকা দামে কোনো ধরনের ভারসাম্য অর্জিত হবে না। 2 টাকা দামে ভারসাম্য অর্জিত হবে না কারণ সেখানে যোগানের ঘাটতি রয়েছে, বা যেখানে চাহিদা বেশি যোগান কম। আবার 4 টাকা দামে যোগানের উদ্বৃত্ত রয়েছে, যেখানে চাহিদা কম যোগান বেশি। সেখানেই ভারসাম্য নির্ধারিত হবে, ভারসাম্য হবে যেখানে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান। উচ্চতর দক্ষতামূলক অংশে লিখতে হবে দাম 2 টাকা হলে বিবেচ্য দ্রব্যটির চাহিদার চেয়ে যোগান কম হয়। দাম 2 টাকা হলে চাহিদার চেয়ে যোগান কম হয়, ফলে বাজারে 8 একক ঘাটতি দেখা দেয়। কিসের ঘাটতি? যোগানের ঘাটতি। আবার দাম 4 টাকা হলে দ্রব্যটির চাহিদার চেয়ে, দাম যদি 4 টাকা হয় চাহিদার চেয়ে যোগান বেশি থাকে বা 8 একক বেশি থাকে। খেয়াল করি, এখানে 8 একক ঘাটতি রয়েছে যোগানের, আর এখানে রয়েছে 8 একক উদ্বৃত্ত। তাই পরিশেষে বলা যায় যে দাম 2 টাকা বা 4 টাকা হলে বাজারে ভারসাম্যহীনতা দেখা দেবে, বা শুধু 3 টাকা হলেই বাজারে ভারসাম্যহীনতা দেখা দিবে না, সেখানে ভারসাম্য হবে, কারণ সেখানে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছ।